বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আবারও হাজির হয়েছি। সর্বপ্রথম আমি তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের আমি তোমাদের যে কোর্সটি পড়াই, মানব সম্পদ ব্যবস্থাপনা। সেই মানব সম্পদ ব্যবস্থাপনারই আজকে আমার দ্বিতীয় অধ্যায়ের যে কর্মবিশ্লেষণ শিরোনামটি আছে, সেই দ্বিতীয় অধ্যায়েরই আজকে আমার আলোচনা থাকবে। এবং আজকে আমার তোমাদের সাথে যে আলোচনা আমি করব সেটি হচ্ছে যে কর্ম নির্দিষ্টকরণ বলতে কি বুঝো, কর্ম বর্ণনা বা কার্য বর্ণনা কি, আরেকটি যেটা থাকবে কর্ম বর্ণনা ও কর্ম নির্দিষ্টকরণ এর মধ্যে পার্থক্য লিখো, আরেকটি যেটা থাকবে কর্ম মূল্যায়ন কি, এবং সর্বশেষ আমার যে বিষয়টি নিয়ে আলোচনা থাকবে সেটি হচ্ছে কর্ম মূল্যায়ন কর্মসূচির পূর্ব শর্তগুলো কি কি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে ক্লাসের দিকে একটু মনোযোগ দিই। আমার প্রথম যেটি আলোচনা সেটা হচ্ছে কর্ম নির্দিষ্টকরণ বলতে কি বুঝো। কর্ম নির্দিষ্টকরণ জানার পূর্বেই বা আলোচনা করার পূর্বেই একটু আমি শুধু দু একটা কথা বলি। কর্ম নির্দিষ্টকরণ মূলত কর্ম বিশ্লেষণেরই একটি অবিচ্ছেদ্য অংশ। কর্ম নির্দিষ্টকরণ তালিকায় কোন নির্দিষ্ট পদের যোগ্যতা, দক্ষতা এবং অন্যান্য যে প্রয়োজনীয় গুণাবলী সমূহ লিপিবদ্ধ করা হয়, যা কর্ম বিশ্লেষণে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সাধারণত প্রণয়ন করা হয়ে থাকে। এক্ষেত্রে কর্ম নির্দিষ্টকরণ বলতে আমরা কি বুঝবো? সাধারণত কর্ম নির্দিষ্টকরণ বলতে কোনো একটি কার্য যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে একজন কর্মীর যেসব যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা থাকা আবশ্যক তার একটা তালিকা প্রণয়নকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলি যে কর্ম নির্দিষ্টকরণ হলো কোনো বিশেষ কর্মের প্রয়োজনীয় গুণাবলীর লিখিত একটা দলিল। অর্থাৎ এখানে তার যেগুলো থাকবে সেটা হচ্ছে তার যোগ্যতা থাকবে, তার অভিজ্ঞতা থাকবে, তার দক্ষতা থাকবে ওই পদের বিপরীতে। হ্যাঁ, এগুলো সবই কি একটা লিখিত আকারে বা লিখিত দলিল আকারে যেখানে লেখা থাকে বা উপস্থাপনা করা থাকে, সেটা হচ্ছে কি কর্ম নির্দিষ্টকরণ। এই কর্ম নির্দিষ্টকরণ সম্পর্কে বিভিন্ন দেখা যাচ্ছে বিজ্ঞানীরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তাদের মধ্যে আমরা বেশ কয়েকজন বিজ্ঞানীর এখানে মতামত দেখব তারা কি বলেছেন। যেমন এক নম্বরে যেটা বলেছেন ওয়ার্দার অ্যান্ড কেন্ট ডেভিস এর ভাষায়, যে কার্য নির্দিষ্টকরণ বলতে কর্মীদের উপর কার্য চাহিদা এবং এর প্রয়োজনীয় যে মানবীয় দক্ষতা এবং এটিকে কে করবে তা বর্ণনা দেয়। এটি বলছে যে ওয়ার্দার অ্যান্ড কেন্ট ডেভিস। আরেকজন আছেন, সেটা হচ্ছে ডিসেনজো অ্যান্ড রবিন্স। তেনাদের মতে যে সফলভাবে কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে একজন শ্রমিকের যে সর্বনিম্ন যোগ্যতা, দক্ষতা ও জ্ঞান ও অভিজ্ঞতা এবং গুণাবলী সমূহের বর্ণনা সম্বলিত তালিকা হচ্ছে কি কার্য নির্দিষ্টকরণ। এখানে বলছেন যে একটি যে কোনো প্রতিষ্ঠানের কাজগুলোকে যদি সফলভাবে সম্পন্ন করা হয় এবং সম্পন্ন করার ক্ষেত্রে কর্মীদের যেসব যোগ্যতা থাকা দরকার বা জ্ঞান বা পদের বিপরীতে তার যোগ্যতা, দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, এই যে বিভিন্ন গুণাবলী সমূহের একটা তালিকায় হচ্ছে কি কার্য নির্দিষ্টকরণ। আরেকজন বলেছেন যে ইডিন বি ফিল্পো, তিনি বলছেন
যে কার্য সুসম্পাদনে যে ন্যূনতম গ্রহণযোগ্য মানবীয় গুণাবলী প্রয়োজন একজন শ্রমিকের বা একজন কর্মীর প্রয়োজন হয়, তার বিবৃতিকে কার্য নির্দিষ্টকরণ বলে। অর্থাৎ তিনিও একই কথা বলছেন যে একজন শ্রমিকের ক্ষেত্রে যেসব গুণাবলী থাকার প্রয়োজন, একটা পদের জন্য যেসব শ্রমিকগুলা বিভিন্ন পদের জন্য একটা প্রতিষ্ঠানে যে বিভিন্ন পদ আছে, সেই পদের জন্য যে শ্রমিকগুলা নিয়োগ দেওয়া হয়, সেই শ্রমিকগুলার যে তাদের গুণাবলী বা যোগ্যতা বা দক্ষতা, যেগুলোকে একটা বিবৃত আকারে প্রকাশ করা হয় বা তালিকাভুক্ত করা হয়, সেই তালিকাভুক্তই হচ্ছে কি কার্য নির্দিষ্টকরণ। পরিশেষে আমরা এটাই বলতে পারি যে কর্মী নির্বাচন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে আমাদের এই কর্ম নির্দিষ্টকরণ। এর মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য কি ধরনের কর্মী সংগ্রহ বা নিয়োগ করা হবে তা তালিকাভুক্ত করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণে আলোচনা করলাম যে কর্ম নির্দিষ্টকরণ কি। এরপরে আমরা যেটা দেখব যে কর্ম বর্ণনা বা কার্য বর্ণনা কি। কর্ম বর্ণনা বা কার্য বর্ণনা। এই কর্ম বর্ণনা বা কার্য বর্ণনা আমাদের যে কর্ম নির্দিষ্টকরণ আমরা পড়লাম, সেই কর্ম নির্দিষ্টকরণের মতো কিন্তু একটু পৃথক আমরা এটাকে বুঝবো। সেটা হচ্ছে যে কর্ম বর্ণনা বলতে কোনো কাজের বিবরণকে বোঝায়। এখানে হচ্ছে যে কর্ম বর্ণনা বলছে কি কোনো কাজের বিবরণকে বোঝায়, অর্থাৎ কাজের এখানে থাকবে যে কাজের শিরোনাম থাকবে, কার্য সম্পাদনের যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তাদের দায়িত্ব কর্তব্য থাকবে, কাজের বৈশিষ্ট্য থাকবে, পরিবেশগত অবস্থা থাকবে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কর্তৃত্ব ও দায়িত্বের বর্ণনাকে কি কর্ম বর্ণনা বা কার্য বর্ণনা বলা হয়। এখানে এটি মূলত কর্ম বিশ্লেষণের ক্ষেত্রে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত কার্য সম্পর্কিত যে তথ্যগুলো থাকবে তারই একটা হচ্ছে সার সংক্ষেপ। তাহলে কার্য বর্ণনা বা কর্ম বর্ণনা হচ্ছে কি এখানে যে কাজগুলা বা যে পদগুলা থাকবে বা যে একটা প্রতিষ্ঠানে যে বিভিন্ন কাজগুলা থাকবে, সেই কাজের শিরোনাম, কার্য সম্পাদনের দায়িত্ব, কর্তব্য, কাজের বৈশিষ্ট্য, পরিবেশগত অবস্থা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কর্তৃত্ব, দায়িত্ব বা দায়িত্বের বর্ণনায় সেটা কি কার্য বর্ণনা বলে অভিহিত করা হয়। আমাদের এর পরে যেটি আমাদের পয়েন্টটি ছিল সেটি হচ্ছে যে কর্ম বর্ণনা ও কর্ম নির্দিষ্টকরণের মধ্যে পার্থক্য। আমরা এতক্ষণে কর্ম বর্ণনা বা কর্ম নির্দিষ্টকরণ বলতে কি বুঝো এটা একটু হলেও আমরা একটু ধারণা পেয়েছি। এই পর্যায়ে আমরা যেটা দেখবো এদের মধ্যে যেরকম সম্পর্ক আছে তেমনি এদের মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা পরিলক্ষিত হই। দেখবো যে এদের মধ্যে কি কি পার্থক্য আছে। এক নম্বর যেটা পার্থক্য দেখবো সেটা হচ্ছে যে সংজ্ঞার ক্ষেত্রে যে একটি নির্দিষ্ট পদের দায়িত্ব ও কর্তব্যের যাবতীয় তথ্যভিত্তিক সংগঠিত বিবরণীকে কি বলছে কার্য বর্ণনা বলছে। আর কর্ম নির্দিষ্টকরণ বলছে যে কার্য নির্দিষ্টকরণ হলো সঠিকভাবে কার্য সম্পাদনের জন্য বা কাজ করানোর জন্য শ্রমিকদের কি ন্যূনতম গ্রহণযোগ্য মানবিক গুণাবলীর একটা বিবরণী, সেটা হচ্ছে কি কর্ম নির্দিষ্টকরণ। 2 নম্বর যেটা পার্থক্য সেটি হচ্ছে এটি সংক্ষিপ্ত আকারে। এটা হচ্ছে কি সংক্ষিপ্ত হচ্ছে প্রতিষ্ঠান পেশার পরিস্থিতি প্রকাশ করে। আমরা এর আগে যেটা বললাম যে এখানে যে তথ্যগুলো থাকে সেই তথ্য ভিত্তিতে প্রস্তুত করে কি কার্য সম্পর্কে একটা সারসংক্ষেপ, সেখানে সংক্ষিপ্ত আকারে এটা প্রকাশ থাকে। 2 নম্বর যেটা পার্থক্য হচ্ছে সেটি হচ্ছে এটি প্রতিষ্ঠানের কর্মচারীদের চাহিদার উপর গুরুত্ব আরোপ করে। কার্য সম্পাদনের যাবতীয় তথ্যাদি বা বিষয়াদির অর্থাৎ কাজের সাথে দায়িত্ব, কর্তব্য, পরিবেশ ইত্যাদি বর্ণনা থাকে, কিন্তু এখানে কি থাকে এটা হচ্ছে যে কার্যের সাথে সম্পৃক্ত কর্মীদের যে শিক্ষা বা তাদের যে জ্ঞান বা তাদের যে দক্ষতা ইত্যাদির একটা তালিকা এখানে দেখতে পাই আমরা। আমাদের এই যে 4 নম্বর আমরা যে পার্থক্যটা দেখি সেটা হচ্ছে কার্য বর্ণনা কাজের সাথে সম্পর্কিত। কার্যবর্ণনা কি যেখানে কাজের সাথে সম্পর্কিত, এটি নির্দিষ্ট পদের সম্পাদনযোগ্য যাবতীয় কাজের পদ্ধতিগত বিবরণী হলো কি কার্য
বর্ণনা। অপরদিকে আমরা যদি কর্ম নির্দিষ্টকরণের দিকে দেখি যে এটি একটি নির্দিষ্ট পদের কার্য কিভাবে সম্পন্ন করতে হবে এবং এক্ষেত্রে কর্মীর যেসব গুণাবলী প্রয়োজন তার বর্ণনাই হচ্ছে এখানে কি কার্য নির্দিষ্টকরণ। আরেকটি আমরা যেটা দেখো নিয়োগপ্রাপ্ত যে মানব সম্পদকে কাজের সাথে সম্পৃক্ত করার জন্য সাধারণত এই কার্য বর্ণনা ব্যবহার করা হয়। অপরদিকে আমরা একটি যদি দেখি যে উপযুক্ত মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন এবং সংস্থাপনের জন্য এই কার্য নির্দিষ্টকরণ ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, যে পার্থক্য সমূহ কর্ম বর্ণনা ও কর্ম নির্দিষ্টকরণের মধ্যে যে পার্থক্যগুলো পরিলক্ষিত হয় মূলত দুটি বিষয় কার্য সম্পর্কিত ও তারা কি আছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানব সম্পদে নিয়োগ ও প্রয়োগের উভয় ধারণায় সাধারণত কি মানব সম্পদ ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়। এটি ছিল আমাদের আজকের এই যে কর্ম বর্ণনা এবং কর্ম নির্দিষ্টকরণের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরেকটি বিষয় যেটা দেখব সেটা হচ্ছে কর্ম মূল্যায়ন কি। শিক্ষার্থী, আমরা দেখি যে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই কর্ম মূল্যায়ন। প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আমরা পদ দেখতে পাই বা পদ আমরা পরিলক্ষিত হই। এসব যে পদগুলো থাকে এই পদগুলোরই যে দায়িত্ব বা কর্তব্য বা ঝুঁকি সাধারণত কি একরকম হয় না। প্রতিটি পদের জন্য বিভিন্ন ধরনের দেখা যায় যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা কি হয় আমাদের প্রয়োজন আমরা দেখি। বিভিন্ন পদের এই তুলনামূলক যে বিচার বিশ্লেষক বা বিচার বিশ্লেষণ পূর্বক পদ বা যে কাজের জন্য যে আমরা সাধারণত মজুরি বা বেতন স্থির করা সম্ভব হয় কিসের মাধ্যমে? এই কর্ম মূল্যায়নের মাধ্যমে। এই কর্ম মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের সাধারণত অভ্যন্তরে যে বিভিন্ন পদ বা কার্যের সাধারণত তুলনামূলক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়। এবার একটু দেখব যে কর্ম মূল্যায়নটা কি। কর্ম মূল্যায়ন বলতে কোন প্রতিষ্ঠানের প্রতিটি পদের যে আপেক্ষিক মূল্য, প্রতিটা পদের এখানে টপ দেখা যায় যে লোয়ার থেকে শুরু করে টপ পর্যন্ত যে আপেক্ষিক মূল্য ও গুরুত্ব নির্ণয়ের প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ প্রতিটি পদের যে একটা মূল্য আছে সেই মূল্যটাকে সাধারণত কি কর্ম মূল্যায়ন বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের সকল পদের যে একটা সকল পদের যে র্যাঙ্কিং করে তাদের প্রত্যেকটি পদের তুলনামূলক মূল্যায়নকে কর্ম মূল্যায়ন বলে। প্রতিষ্ঠানের এখানে সাধারণত প্রায় আমরা দেখি যে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পদ থেকে প্রতিটি পদের কিন্তু বেতন বা মজুরি কিন্তু একরকম না, তাই না? আমরা তো প্রায় দেখি। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানের বেতন ও মজুরি কাঠামো নির্ধারণ করার লক্ষ্যে মূলত এই কর্ম মূল্যায়ন করা হয়ে থাকে। এই কর্ম মূল্যায়ন করার যে কর্ম মূল্যায়ন, এই কর্ম মূল্যায়ন কর্মসূচির পিছনে আবার কিছু দেখা যায় পূর্ব শর্তগুলো থাকে। আমরা এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এই কর্ম মূল্যায়ন পদ্ধতির যে কি কি পূর্ব শর্ত গুলো থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা যেটা দেখব যে প্রথম যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে যে কি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে কোনো প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সাধারণত কর্ম মূল্যায়নের অন্যতম শর্ত হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন পদের যে কাজগুলোকে সাধারণত
পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজগুলো থাকে, বিভিন্ন পদের যে কাজগুলো থাকে, সেই পদের বিভিন্ন কাজগুলোকে সাধারণত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হয়। সুষ্ঠু বিশ্লেষণের ফলে কর্মের সাধারণত সঠিক মূল্যায়ন করা সম্ভব হয়ে থাকে। যদি আমরা কাজগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি বা তাদের মূল্যায়ন করতে পারি, তাহলে সেই কর্ম মূল্যায়নের প্রেক্ষিতে কি সাধারণত বেতন বা মজুরি নির্ধারণ করা সম্ভব হবে। আমাদের যেটা 2 নম্বর শর্ত, সেটা হচ্ছে যে সকলের অংশগ্রহণ। কর্ম মূল্যায়নের অন্তর্ভুক্ত সকল ব্যক্তিকে এই কর্মসূচি বাস্তবায়নে সাধারণত কি অংশগ্রহণ করতে হবে বা অংশগ্রহণ করাতে নিশ্চিত করতে হবে। এই জন্য দেখা যাচ্ছে যে সকলকে এই ব্যাপারে অবগত করা অবশ্যই আবশ্যক। সকলের অংশগ্রহণের মাধ্যমে সাধারণত কর্ম মূল্যায়ন কি হয়, দেখা যাচ্ছে সফল হয়তো হতেও পারে। 3 নম্বর আমরা যেটা দেখব, সেটা যে কর্মসূচির প্রচার, অর্থাৎ কর্মমূল্যায়ন কার্যক্রম সম্পর্কে সকলকেই অবগত করার জন্য প্রতিষ্ঠানের ভিতরে যে প্রতিষ্ঠানের কর্ম মূল্যায়ন করা হয়, সেই প্রতিষ্ঠানের ভিতরে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে, যাতে সকলে এটা বুঝতে পারে। এবং যেসব ব্যাপারে প্রচার অপরিহার্য, সেগুলো যেমন হয়তো দেখা যাচ্ছে যে বেতন কাঠামো হতে পারে, উৎপাদন হতে পারে, বিক্রয় হতে পারে, বিপণন হতে পারে, এগুলো সম্পর্কে কি সাধারণত ব্যাপক হারে প্রচার করতে হবে। 4 নম্বরে যেটা আমরা দেখব যে কর্মীর ব্যাপারে সিদ্ধান্ত। কর্ম মূল্যায়নের আরেকটি শর্ত হচ্ছে যে কর্মীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। এক্ষেত্রে কর্মী কার্য সম্পাদনের দেখা যাচ্ছে যে দায়িত্ব ও মজুরি প্রদানের ব্যাপারে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেই সাধারণত বোঝানো হয়ে থাকে। আমরা 5 নম্বর যেটা দেখব যে ট্রেড ইউনিয়নকে সাধারণত মোকাবিলা, অর্থাৎ এখানে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন যে শ্রমিক সংঘগুলো থাকে, সেই শ্রমিক সংঘ এবং তারা নানাভাবে প্রতিষ্ঠানের উপর সাধারণত শ্রমিকদের কল্যাণের জন্য, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায়ের জন্য কি একটা ধারণা চাপ সৃষ্টি করে বা চাপ সৃষ্টি করতে আমরা পরিলক্ষিত হই। এই অবস্থায় তাদের বাধা দেখা যায় অতিক্রমের জন্য প্রতিষ্ঠানকে সবসময় প্রস্তুত থাকতে হয় এবং স্বাভাবিকভাবে একে গ্রহণ করতে হবে। অবশ্যই শ্রমিকরা দেখা যাচ্ছে যে শ্রমিকরাই হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের প্রাণ। শ্রমিকদের দ্বারাই দেখা যায় একটা প্রতিষ্ঠানের উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়। সেক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। তারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মালিক পক্ষের উপর একটা বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে। সেই চাপগুলোকে অবশ্যই কি ইতিবাচক ভাবে গ্রহণ করতে হবে, তাহলে ওই প্রতিষ্ঠানকে একটা সফল মুখ দেখতে পারে। 6 নম্বর যেটা দেখি আমরা যে বিভিন্ন পদের তুলনা, অর্থাৎ কর্ম মূল্যায়নের অন্যতম শর্ত হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন পদের তালিকা করে এদের দেখা যাচ্ছে যে মধ্যে তুলনা করতে হবে। এছাড়া পদগুলোর তুলনার ভিত্তিতেই সাধারণত আমরা কি করতে হবে, অথবা ক্রমান্বয়ে সাজাতে হতেও পারে বা ক্রমান্বয়ে সাজাতে হবে। আমরা 7 নম্বর যেটা দেখি, সেটা যে প্রশিক্ষণের ব্যবস্থা, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস একটি প্রতিষ্ঠানের জন্য, মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য, যে কোনো প্রতিষ্ঠানের জন্য, যে কর্মমূল্যায়নের দায়িত্বে থাকা যারা থাকবে সুপারভাইজার, তাদের প্রশিক্ষণের কি ব্যবস্থা করতে হবে। এখন তারাই যদি দেখা যায় ওই ব্যাপারে সাধারণত ভালো হয়তোবা দক্ষতা অর্জন না থাকে, তাহলে দেখা যায় কর্মমূল্যায়ন করা, সঠিকভাবে কর্মমূল্যায়ন করা তার পক্ষে কি অসুবিধা হতে পারে। এতে করে তারা কর্মমূল্যায়নের কর্মসূচি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেখা যায় পূর্বে থেকে কি করবে, তারা হয়তো অর্জন করবে। সর্বশেষ আমরা যেটা দেখি যে পদের প্রতিটি অংশের মূল্যায়ন, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পদের প্রতিটি অংশকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ পদকে বিভিন্ন অংশে ভাগ করে প্রতিটি উপাদানকে সাধারণত মূল্যায়ন করা অপরিহার্য। এখানে কোনো অংশকে কি একটা প্রতিষ্ঠানের
সব অংশই কিন্তু কি উৎপাদনের সাথে জড়িত। সেক্ষেত্রে আমি যে কোনো হয়তো একটা অংশকে বাদ দিয়ে অন্য করে যদি মূল্যায়ন করি, তাহলে হয়তো আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে প্রতিটি উপাদানকে কি সঠিকভাবে মূল্যায়ন করা অবশ্যই অপরিহার্য। এক্ষেত্রে পদের দায়িত্ব, অবস্থা, দক্ষতা, প্রচেষ্টা প্রভৃতির ভিত্তিতেই তাদের কি করতে হবে, পৃথক করে মূল্যায়ন করা অপরিহার্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে উপরোক্ত যে পয়েন্টগুলা আলোচনা করলাম, বা এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এই একটি প্রতিষ্ঠানের যে কর্ম মূল্যায়ন বিভিন্ন পদের ক্ষেত্রে, সেই এবং মূল্যায়ন করার যে শর্তগুলো, অবশ্যই একজন যিনি মূল্যায়ন করবেন বা যেনাকে দায়িত্ব দেওয়া হবে, যেনারা সুপারভাইজার থাকবেন, অবশ্যই তাদেরকে দেখা যায় এই বিষয়ে অভিজ্ঞতা হয়ে, যে যত বেশি পদের সঠিকভাবে মূল্যায়ন করবে, সেই প্রতিষ্ঠান তত খুব দ্রুতভাবে উন্নতি লাভ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই এতক্ষণ আমি আশা করি যে তোমরা ক্লাসগুলো নিয়মিত করছো এবং এই ক্লাসগুলো দেখছো। এতক্ষণ তোমাদের ক্লাসে থাকার জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।